হ্যালো, আপনার কথাটা যদি একটু আরেকটু ইয়া হতো হ্যালো, ভালো হতো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জেনেসি সাউথলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক বেশি অভিবাদন, মোবারকবাদ সবাইকে জানাচ্ছি। আবারও অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আপনারা জানেন আজকে আমরা একটা বিশেষ প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রোগ্রামটি আর কিছুই নয়, সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং এমআরসিপি পার্ট টু রিটেন। আপনারা জানেন যে এমআরসিপি পার্ট ওয়ান পাস করার পরে আমরা যখন এমআরসিপি পার্ট টু পরীক্ষায় অংশগ্রহণ করি, তখন একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেডিওলজি। তো এই রেডিওলজির ইম্পর্টেন্স সম্পর্কে আজকে দেশ বরেণ্য মেন্টর কিন্তু আমাদের ভাই, আমাদের সকলের প্রিয় দানিল ভাই আছেন, মামুন ভাই আছেন, বিশ্বকরি ভাই আছেন। সবাই আজকে আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর কথাগুলো উপস্থাপন করবেন এবং কিভাবে আপনারা এই ইম্পর্টেন্সটা বুঝবেন এবং আরো বেশি নাম্বার পেয়ে আপনারা এমআরসি পাঠ্য পাশ করবেন, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমাদের বসা অনলাইন ভার্সনে। তো আমি প্রথমেই আমাদের আজকের এই প্রোগ্রামের শুরুতেই আমি বিত্তকুরি ভাইয়ের কাছে চলে যাব আমাদের ইম্পর্টেন্স অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং নিয়ে। ভাইয়া আমাদের মাঝে কিছু কথা বলবেন সুন্দর করে, এবং আমরা কিভাবে পড়লে বা এই রেডিওলজি বই বা রেডিওলজি অংশটুকু আমরা কিভাবে সামনের দিকে প্রস্তুতি নিলে আরো বেশি পাঠ্য পরীক্ষায় ভালো করবো সেটা নিয়ে কথা বলবেন। তো আমি প্রথমেই বিত্তকুরি ভাইকে, ডাক্তার বিত্তকুরি ভাইকে আমি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিত্তকুরি ভাই এমবিবিএস, বিসিএস, এফসিএস পার্ট ওয়ান মেডিসিন, এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট এবং এমডিসি নিউরোলজি ডিন। আমি ভাইয়ের কাছে চলে যাচ্ছি এবং ভাইকে তার মূল্যবান কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শুরুতে আমি শাকিলকে ধন্যবাদ জানাতেছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এমআরসিপি পার্ট ওয়ান আর পার্ট টু এর মধ্যে বিশেষ একটা পার্থক্য নাই থিওরিগত ভাবে। শুধু পার্থক্য হয় যে এমআরসিপি পার্ট ওয়ানে আপনি যে বেসিক সায়েন্স গুলা পড়েন ওগুলো পার্ট টু এর জন্য লাগে না। আর পার্ট ওয়ানে আপনার ইমেজিং ডাটা ইন্টারপ্রিটেশন ওগুলো এত থাকে না, কিন্তু পার্ট টু তো ওগুলা থাকে। আপনার প্রায় 30 থেকে 40টার মতো কোয়েশ্চনই আপনার ইমেজিং, ইসিজি বা এক্স রে ওই সকল জিনিসপত্র থাকে। এখন আপনার যদি পার্ট ওয়ান এর ভালো প্রিপারেশন থাকে, আপনি পার্ট টু এর জন্য ইমেজিং গুলাকে গুরুত্ব দিলে আপনার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। যেমন হলো যে আপনি পার্ট পার্ট ওয়ান এর জন্য একটা টপিক পড়তেছেন যে, ধরেন বললাম সোরিয়াসিস, ওখানে আপনার পার্ট ওয়ান এর প্রশ্ন আসে ডেসক্রিপশন দিয়ে সিলভারি স্কেলি লিশন। আর পার্ট টু তো হলো যে আপনার ওইটা না বলে সরাসরি একটা ছবি দিয়ে দেয়, ছবিতে লেখা থাকে, ছবি দেখে আপনার ডায়াগনোসিস বা ম্যানেজমেন্ট ওই টাইপের প্রশ্ন থাকে। আবার সোরিয়াসিস এর কমপ্লিকেশন হিসেবে আপনারা পড়েন সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে, আর্থ্রাইটিস মিউটিলেন্স হতে পারে, তারপর পেন্সিলিন কাপ অ্যাপিয়ারেন্স হতে পারে। এই ধরনের ডেসক্রিপশন গুলো আপনারা পার্ট ওয়ান এর প্রশ্নে পেয়ে থাকেন, কিন্তু পার্ট টু তে আপনারা দেখবেন যে একটা হ্যান্ডের ছবি দেওয়া আছে, ওখানে সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, ওটা আপনাকে দেখে চিনতে হবে। এখন পার্ট ওয়ান এর সাথে পার্ট টু এর পার্থক্য এখানে, বা অনেকের ক্ষেত্রে পার্ট টু কঠিন লাগে এর জন্য যে তাদের হলো যে ইমেজিং, এক্স রে, ইসিজি এগুলাতে একটু সমস্যা হয়। এবার আসি আপনি কিভাবে আপনার কাজে লাগাতে পারেন। এখন আমরা বিভিন্ন ধরনের গ্রুপের এক্সামিনি দেখে থাকি যারা পরীক্ষা দেয়। অনেকের দেখা যায় যে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং প্রায় শেষ, বা একটা ডিগ্রি হয়ে গেছে, পরে মাস্টার্স প্রিপারেশন নিতেছে। তাদের ক্ষেত্রে হলো যে তাদের নলেজ আগে থেকেই ভালো থাকে, সেজন্য তারা মোটামুটি একটা প্রিপারেশন নিলে হয়ে যায়। আর অনেকেই দেখা যায় যে ইন্টার্নির পরে বা নতুন ট্রেনিং এ জয়েন করছে, তাদের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। আবার অনেকে দেখা যায় যে বাসায় বসে শুধু এমআরসিপির জন্য পড়তেছে। দুই গ্রুপের আসলে একই রকম সময় লাগার কথা না। যেরকম যারা ট্রেনিং এ থাকে, যেমন আমার কথাই বলি, আমি ট্রেনিং এ থাকলে আমার বিভিন্ন ধরনের অস্থি ক্লাস বা অন্যান্য সাবজেক্ট ক্লাস গুলো আছে ইনস্টিটিউশনের রোটেশন থাকে, সেই হিসেবে আমার ইমেজিং এক্স রে এগুলার এক্সপোজার ভালোই থাকে। যেরকম এই পরীক্ষার আগে একটা লিম্ফোমা সিটি স্ক্যানের সাথে পেরিকার্ডিয়াল ইফিউশন দেখছিলাম, এবার কার্ডিওলজি সেকশনে ওইরকম পার্ট টু এর একটা প্রশ্ন ছিল। সিটি স্ক্যানের সিনারিও ছিল পেরিকার্ডিয়াক টেম্পোনেট আর ইমিডিয়েট ম্যানেজমেন্ট অপশন ছিল। আর অনেকে বাসায় বসে পড়ে, ওইটারও সুবিধা অসুবিধা দুইটাই আছে। যেরকম ট্রেনিং এ যে এক্সপোজারটা হয় সেটা হবে না পার্ট টু এর ক্ষেত্রে। আর যারা ট্রেনিং এ তাদের, যারা বাসায় বসে শুধু ডেডিকেটেড হয়তো পড়তেছে, ওটা থেকে বেশি সময় লাগাতো। এখন আপনারা সবার জন্য যে যেটা আর কি আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন। এখন ওই যে আপনার যদি মোটামুটি বেসিক ইমেজিং, বেসিক এক্স রে, ইসিজি এগুলা নিয়ে ধারণা থাকে, তাহলে আপনি সরাসরি ডিজিজ রিলেটেড ইমেজিং দিয়ে শুরু করতে পারেন। যেরকম ওই যে যেটা বললাম, আপনি সোরিয়াসিস করতেছেন, এসকেবিস করতেছেন, সেই অনুযায়ী গুগলে সার্চ দিলে অনেক ছবি চলে আসে। আর ডাম নেটে ঢুকলে ডার্মাটোলজিক্যাল অনেক ছবি পাওয়া যায় ওই একই টপিকের উপর। আর ডাম নেট মোটামুটি একটা ফ্রি ভার্সন, আপনি সব ধরনের ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনের ছবি ওখানে পাবেন। এবার এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, সিটি অ্যাবডোমেন, সিটি চেস্ট
এমআরসিপি পার্ট টু তে হলো যে আপনার যে কোনো ডিজিজের ইমেজিং থাকতে পারে, কিন্তু মোটামুটি কমন গুলাই থাকে যেগুলো আপনারা সাধারণত এক্সপিএস এর অফসি বা এমডি অফসি পরীক্ষায় আশা করেন, ওগুলাই থাকে, একদম অনেক কঠিন কিছুই থাকে না। তো সেই হিসেবে আপনাদের সিটি চেস্ট, অ্যাবডোমেন বা সিটি ব্রেন, এমআরআই ব্রেন, এগুলো সম্পর্কে অ্যানাটমির একটা বেসিক ধারণা, ইমেজিং এ কিরকম দেখা যায় ওটা নিয়ে একটা ধারণা থাকলে সুবিধা হয়। তাইলে আপনারা তখন হলো যে ওই হিসেবে পড়তে আর কি সুবিধা হয়। যদি আপনার মোটামুটি এই সম্পর্কে ধারণা থাকে, আপনার সরাসরি ওই যে ডিজিজ রিলেটেড ইমেজ দেখতে পারেন। ডিজিজ রিলেটেড ইমেজ বলতে আপনারা গুগলে ধরেন যে আপনি জিপিএলডি দেখতে চাইতেছেন, সার্কোইডোসিস দেখতে চাইতেছেন, সেটা লিখে সার্চ দিলে অনেক ছবি আসে। আর এর মধ্যে একটা ওয়েবসাইট আমি বললাম রেডিওপেডিয়া, ওখানে ঢুকলে আপনি অনেকগুলা কেসের ছবি দেখতে পারেন। ওখানে আপনার কনসালটেন্ট লেভেলের কেসেরও ছবি আছে, আপনার বলে যে আপনার পরীক্ষা আপনারা মোটামুটি ছবি দেওয়া থাকে, এক্সপ্লেনেশন থাকে, পাঁচ মেডিসিন পাঁচ টেস্ট। আর হলো যে যারা নোটস এর নোটস পড়ে পার্ট ওয়ান এর জন্য, নোটস এর নোটস কিছু ছবি দেওয়া আছে, ওগুলা থেকে একটা ধারণা পাওয়া যায়। আর যারা ট্রেনিং এ আছেন তাদের তো বললাম এক্সট্রা সুবিধা পাওয়া যায়। আর এবার হলো যে আপনাদের ইসিজির ব্যাপার, ইসিজির ব্যাপারেও একই রকম, বেসিক ইসিজি সম্পর্কে ধারণা থাকলে আপনাদের ডিজিজ রিলেটেড ইসিজি পড়া সহজ হয়ে যায়। এমআরসিপি পার্ট টু তে হলো যে আপনার এরিথমিয়া, ডাব্লিউপি, ডাব্লিউ সিনড্রোম, পেস মেকারের কমপ্লিকেশন, এগুলা রিলেটেড ইসিজি থাকেই। তাহলে এগুলা ভালো করে করতে হবে। এখন আপনার যদি নর্মাল ইসিজি বুঝতে সমস্যা হয় আর আপনি যদি সরাসরি ডিজিজ ইসিজি পড়া শুরু করেন, তাহলে একটু কঠিন হয়ে যায়। আমি হলো যে কি করতাম, আমি হলো যে টপিক অনুযায়ী সার্চ দিতাম আর কি। ধরেন এসোসিয়েশন পড়তেছি, ডাব্লিউপি, ডাব্লিউএফ, এটার জন্য একটা ভালো সোর্স হইলো আপনাদের লাইফ ইন দা ফার্স্ট লাইনের ওয়েবসাইট। ওটা একটা ফ্রি ওয়েবসাইট, পেড ভার্সনও আছে, আপনারা ওখানে 150 ইসিজি কেস আছে, ওগুলা দেখতে পারেন, ওগুলো অনেক কাছে। এটা হলো ইসিজি রিলেটেড। এবার হলো ইকো রিলেটেড। ইকো রিলেটেড মাঝে মাঝে প্রশ্ন প্রত্যেক বছর দুই একটা থাকেই, বা ছিল না। ইকোতে সাধারণত আপনাদের ভেজেটেশন, থম্বাস, ওই রিলেটেড ইমেজিং গুলাই থাকে, পেরিকার্ডিয়াল ইফিউশন। এটার জন্য, ইকোর জন্য আমি সরোয়ারের পিডিএফ পাওয়া যায়। সরোয়ারের পিডিএফ অনেকগুলা ছবি আছে, সবকিছুরই 2000 ইমেজের ছবি, সময় থাকলে ওটা দেখতে পারেন। কিন্তু আপনি যদি আমার মতো সার্চ দিয়ে দেখেন, তাহলে ওই পিডিএফটা না দেখলেও চলবে। এছাড়া হলো যে আমি হলো যে ইকোর জন্য ওই যে বড় গুগলে সার্চ দিয়েছি, আর কিছু বেসিক ইকোর ইমেজিং এর ছবি দেখার চেষ্টা করছি। মানে মোটামুটি ইকোতে রেগুলাই লাগাই, ইকো চেম্বার ভালোগুলা চিনলে হয়ে যায়। আর আপনার তো বললাম ওগুলাই থাকে। আর সঞ্জয় শর্মার বইয়ের লাস্টের 4 পেজ ইকো রিলেটেড কথাবার্তা আছে, ওগুলা মধ্যে নেয় না, ওই 4 পেজ পড়ে নিলে আর যদি পরীক্ষায় একটা দুইটা থাকে ওটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবার হলো যাদের বেসিকে সমস্যা আছে বা ইমেজিং রিলেটেড অন্যান্য সমস্যা আছে, তারা কি করতে পারে? তারা হলো যে সিটির জন্য সিটি এমআরআই, সিটি ব্রেন, সিটি এমআরআই ব্রেন আর এমআরআই স্পাইনের জন্য আপনারা হলো যে শ্যামল স্যারের কিছু পিডিএফ পাওয়া যায়, অনলাইনে ফ্রিতে আছে, ওগুলা দেখতে পারেন। ওগুলা মোটামুটি অ্যানাটমি ক্লিয়ার লেখা আছে। এছাড়া অনলাইনে আপনারা ইউটিউবে সার্চ দিলেও বেশ কিছু সিটি এমআরআই ভিডিও পাবেন। আর হলো যে কেএসএসটাক্স.কমেও কিছু কালার মার্কিং নর্মাল অ্যানাটমি আছে, ওগুলা দেখতে পারেন। যদি এটা হলো যাদের হলো যে অ্যানাটমি বা নর্মাল জিনিস সম্পর্কে ধারণা কম আছে তাদের জন্য। আর ইসিজিও বললাম, হ্যামটনের 150 ইসিজি আছে, আব্দুল্লাহ স্যারের ইসিজি বই আছে, বেসিক ইসিজি ওখান থেকে পড়তে পারেন। তো এগুলাই হলো আপনাদের ইমেজিং সিটি রিলেটেড কথাবার্তা। আর অ্যাসপাইরোমেট্রি, অ্যাসপাইরোমেট্রি নিয়েও মাঝে মাঝে ইমেজিং থাকে। অ্যাসপাইরোমেট্রিও ওই যে বললাম, সরোয়ারের বইতেও দুই একটা ইমেজ আছে, ওগুলো চাইলে দেখতে পারেন। এছাড়া গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের মূলত অবস্ট্রাকটিভ, রেস্ট্রিকটিভ, ফিক্সড এয়ারওয়ে অবস্ট্রাকশন, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, এগুলা কিন্তু ফ্লো ভলিউম লুপ আর টাইম ভলিউম কার্ভের একটু ধারণা থাকলেই হয়ে যায়। এছাড়া এই রিলেটেড ইমেজ গুলো, এই রিলেটেড আপনারা চাইলে সঞ্জয় শর্মা থেকে দেখতে পারেন। আর আমার তো পালমোনোলজি এনআইডিসিএস এর প্লেসমেন্ট ছিল, সেই দেখলে দেখাই ছিল, সেদিন এত সময় দেওয়ার লাগে নাই। যেহেতু একটু মোটামুটি ইংরেজি সম্পর্কে ধারণা আছে। আর পার্ট ওয়ান আর পার্ট টু এর ব্যাপারে, পার্ট টু তে তো হলো যে আপনার নতুন কিছু টপিক পড়া লাগে। আপনার পার্ট ওয়ানের থিওরি যা পড়ছেন ওগুলাই পড়বেন, আর নতুন কিছু পেলে ওটা নোট করে রাখার চেষ্টা করবেন। আর যেগুলা বললাম ইমেজিং, ওগুলা দেখবেন, তাইলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, এই আর কি।
অসংখ্য ধন্যবাদ দীপ্তকরি ভাইয়াকে। সবাইকে একটা ইনফরমেশন জানাই রাখি ভাইয়া সম্পর্কে। ভাইয়া 2024 সালের সেপ্টেম্বর ডায়েটে পাঠ্য পাশ করেছেন, কিন্তু অনেক নাম্বার, 932 নাম্বার পেয়ে কিন্তু উনি পাশ করেছেন। তো আমরা আশা করবো দীপ্তকরি ভাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের যে কোনো প্রোগ্রাম করবেন, এবং তার থেকে যাতে আমরা সামনের দিকে আলোচনা করতে পারি। ধন্যবাদ দীপ্তকরি, প্রোগ্রামে জয়েন করেছেন আমাদের জেনেসিসের খুবই পরিচিত মুখ। আমরা অনেক মানুষ যেই ভাইয়ার বা যেই স্যারের হাত ধরে আমরা আসলে জেনেসিসে জয়েন করেছি। আমাদের জেনেসিস আউটলেয়ারের কান্ডারি আমাদের একান্ত প্রিয় ডাক্তার রিয়াজউদ্দিন দানেশ স্যার। তো আমি এই পর্যায়ে ডাক্তার রিয়াজউদ্দিন দানেশ স্যারের কাছে আমাদের আজকের প্রোগ্রামে যে বিষয়বস্তু ইম্পর্টেন্স অফ রেডিওলজি এন্ড ইমেজিং ইন এমআরসিপি পার্ট টু, এই বিষয়, এবং আমরা এমআরসিপি পার্ট টু আসলে আমাদের জার্নিটা কিভাবে শুরু করা উচিত এবং কিভাবে স্মুথলি আরো বেশি নাম্বার পেয়ে আমরা যাতে বাংলাদেশি ডাক্তাররা পৃথিবীর বুকে আমাদের মুখ উজ্জ্বল করে এমআরসিপি পার্ট টু পাস করতে পারি, সেই বিষয়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে কথা নিয়ে আসছেন ডাক্তার রিয়াজউদ্দিন দানেশ স্যার, এমবিবিএস, এমআরসিপি ইউকে, এমডি গ্যাস্ট্রোএন্টারোলজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইগনিশন আমেরিকান কলেজ হসপিটাল। ভাইয়া বিসিএস হয়ে গেছে, হয়তো ভাইয়া জয়েন করেনি। তো ভাইয়ের আমরা সরাসরি ভাইয়া বা আমি স্যারও বলি, আমরা স্যারের কাছে চলে যাবো। এই পর্যায়ে স্যারকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে খুব সুন্দর প্রোগ্রাম মডারেশনের জন্য। এবং আমি কিছুক্ষণ দীপ্তর কথা শুনছিলাম। তো সে ভালোই মানে একটা গাইডলাইন দিয়েছে জুনিয়রদের জন্য যারা পার্ট টু পরীক্ষা দিতে চায়। আসলে এমআরসিপি যে পরীক্ষাটা, এমআরসিপি তো আমরা জানি যে তিনটা পার্ট। এর ভিতরে পার্ট টুটাকে মানে সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম ধরা হয় আর কি। এবং পার্ট টুর কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল দিন দিন মানে এতই হার্ড হয়ে যাচ্ছে যে আসলে পরীক্ষার হল থেকে বের হয়ে যে ইভেন 800 নাম্বারও পায় সেও বুঝতে পারে না যে সে পাশ করবে না ফেল করবে। হ্যালো, কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, আমি বলছিলাম যে মানে এমআরসিপি পার্ট টুতে আসলে যে 800 নাম্বার পায় সেও আসলে প্রেডিক্ট করতে পারে না যে পাশ করবে না ফেল করবে। তো এটা এমআরসিপি পার্ট টুর একটা আলাদা বৈশিষ্ট্য যে আপনি যতই ভালো প্রিপারেশন পরীক্ষার হল থেকে বের হয়ে মানে পাশ পাশ হবে না ফেলবে এটাই মানে অনেক সময় কনফিউজিং লাগে আর কি। তো যাই হোক, তবে একটু একটু ভালো পরীক্ষা হলে একটু কনফিডেন্ট লাগে। আচ্ছা, এই পরীক্ষাটা ভালো দেওয়ার জন্য কি হচ্ছে যে আপনার মানে আহ, যে জিনিসগুলো পার্ট ওয়ান থেকে সেপারেট সেটা তো অলরেডি আপনারা জানলেন। যে রেডিওলজি মানে এক্স রে, সিটি স্ক্যানে, টিজি, ইকোকার্ডিওগ্রাফি, মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান, স্ক্যান, মানে মানুষের এক দুইটা ব্লাড এগুলো খেয়ে আসছে। তো আপনি অ্যাকচুয়ালি তারা এমআরসিপি পার্ট টু একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ডক্টর তারা চায়, যারা ঠিক মতো প্যাশেন্টের হিস্ট্রি থেকে বুঝতে পারে, প্যাশেন্টের ইনভেস্টিগেশন গুলোকে মানে ইন্টারপ্রিট করতে পারে, প্যাশেন্টের ম্যানেজমেন্ট প্ল্যান তারা ঠিক করতে পারে, ডেফিনিট ম্যানেজমেন্ট প্ল্যানটা কোনটা আগে দিতে হবে, কোনটা পরে দিতে হবে, কোন ইনভেস্টিগেশন আগে পরে, এ ধরনের যোগ্যতা সম্পন্ন একজন ডাক্তার এমআরসিপি তৈরি করতে চায়। তো এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এফসিপিএস পার্ট টু, পার্ট ওয়ানে এখন 50% এসবিএ। এবং আমার মনে হয় যে হয়তো আরো কিছুদিন পরে কোনো এমসিকিউ থাকবে না, কারণ এমসিকিউ কোনো স্ট্যান্ডার্ড এক্সামের কোশ্চেন না। এটা হয়তো বা এফসিপিএস টোটালি এসবি কোশ্চেনে চলে আসবে। এবং এসবি এর কোশ্চেন গুলো মজার ব্যাপার হচ্ছে আমাদের বিসিপিএস এর আলাদা কোনো কোশ্চেন ব্যাংক তারা ডেভেলপ করতে পারে নাই। তো বাই ডিফল্ট এসবি এর জন্য বেস্ট কোশ্চেন হচ্ছে এমআরসিপির কোশ্চেন গুলো, এমআরসিপির কোশ্চেন ব্যাংক গুলো, ওখান থেকে কোশ্চেন গুলো ওনারা ইউজুয়ালি নিয়ে থাকেন। তো আমরা যদি দেখি তাহলে বিসিপিএস এবং বিসিপিএস চাচ্ছে রয়্যাল কলেজের সাথে একটা আহ, মানে আন্ডারস্ট্যান্ডিং এ, যাতে
বিসিপিএস এর এফসিপি রিকগনাইজ কলেজের স্ট্যান্ডার্ডটাকে নিজেরাও গ্রহণ করবে। এটাতে এটাতে রয়্যাল এটাতে বিসিপিএস পিছাবে না, রাদার এটা বিসিপিএস আগায় যাবে, আগায় যাচ্ছে এবং আগায় যাবে। ইনফর্ম যে তারা একটা ইন্টারন্যাশনাল লেভেলের এডুকেশন, মানে একটা ট্রেনিং তারা আমাদের দিতে পারবে। তো আমার মনে হয় যারা এমআরসিপি করবেন তারা মানে একসাথে দুইটা সুবিধা পেয়ে যাবেন, যে তাদের জন্য বিসিপিএস এর এফসিপিএস পরীক্ষাটাও ইজি হয়ে যাবে। ও যেটা বলছিলাম পার্ট ওয়ান এর তো কথা বললাম, আমি এফসিপিএস পার্ট টু তেও এখন শর্ট কোশ্চেন গুলো আসে। আগে লং কোশ্চেন ছিল, এখন লং কোশ্চেন কমায় দেওয়া হচ্ছে। এটা আস্তে আস্তে একদম লং কোশ্চেন গুলো বাদ চলে যাবে, শর্ট কোশ্চেন ইনভেস্টিগেশন এরকম কোশ্চেন, এবং পরবর্তীতে হয়তো বা পার্ট টু তেও এসবিএ চলে আসতে পারে, এটা আমার ধারণা। ইভেন মিড টার্ম যারা দেয় সিপিএস পার্ট ফোর মিড টার্ম, ওখানেও কিন্তু এসবিএ কোশ্চেন আছে। তো আমার কাছে মানে এসবিএ আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা হেল্প করে, এমডি তে কি করে, এমডি তে হেল্প হয়। এখানে প্রিপারেশন নিচ্ছেন তারা হেল্প। তো দীপু যে বলছিল যারা থাকেন তারা অনেকটা বেনিফিটেড হয়ে যান, কারণ ট্রেনিং অনেক ধরনের পেশেন্ট আমরা দেখি, সিটি স্ক্যান দেখি, এমআরআই দেখি, চেস্ট এক্সরে দেখি, সিজি দেখি, পেশেন্ট ডিল করতে গেলে এগুলো দেখা হয়। তো যত বেশি আমরা রিপোর্ট ডিল করব, যত বেশি পেশেন্ট আমরা দেখব, তত বেশি আমাদের লার্নিং হবে। এখন এমআরসিপির পার্ট টুর জন্য আমরা কতদিন পড়লে ভালো হয়? তো এমআরসিপি পার্ট টুর জন্য প্রিপারেশন, পার্ট ওয়ানের প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে 6 মান্থ ইজ এনাফ। আর কারো যদি সাথে এমআরসিপির সাথে যদি এফসিপিএস এর প্রিপারেশন কমপ্লিট থাকে, তাহলে তাদের ক্ষেত্রে হয়তো বা 4 মাসও এনাফ হতে পারে, বাট আমার কাছে মনে হয় 6 মাস সময় নেওয়া উচিত। এবং আহ, দীপ্তর সাথে আমি একমত যে আপনি যে টপিকটা পড়বেন, যে টপিক লাইক নিউমোনিয়া পড়ছেন, নিউমোনিয়া পড়ার সময় আপনি নিউমোনিয়ার ছবিগুলো দেখতে হবে। হুম। তো এবং এই নিউমোনিয়াতে, এখন নিউমোনিয়া থেকে কি ছবি দেখবেন, কোন নিউমোনিয়ার ছবি দেখবেন? আপনি কি লোবার নিউমোনিয়া দেখবেন, না ব্রঙ্কো নিউমোনিয়া দেখবেন, নাকি আপনি হচ্ছে আহ যেটা হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার ছবি দেখবেন? তো এই কোন নিউমোনিয়ার ছবি দেখবেন, এই যে গাইডলাইনটা, আপনি একটা রেডিওলজি থেকে কতটুক আপনাকে লাগবে, এক্সরে থেকে কতটুক লাগবে, কোন টপিকে কোন জিনিস আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটার উপরে আমরা মানে ফোকাস করে আমরা রেডিওলজির সাইটটাকে ডেভেলপ করার জন্য এটা আমরা একটা রেডিওলজি ব্যাচ শুরু করেছি, যেটা পুরা বিশ্বে মানে একমাত্র ব্যাচ আমরা শুরু করেছিলাম। তো আমরা যখন এই ব্যাচটা শুরু করছিলাম তখন আমি একটু সার্চ দিচ্ছিলাম এরকম কোনো ব্যাচ পৃথিবীর আছে কিনা, রান করে কিনা, দেখি যে এরকম কোনো ব্যাচ নাই। তো এই ব্যাচে আমরা প্রথমের দিকে মাত্র 4টা 5টা ক্লাস নিতাম, এবং পরবর্তীতে কিন্তু মানে যারা পার্টিসিপেন্ট তাদের ফিডব্যাক, এই যে আমরা যখন যারা পাস করেন তাদেরকে নিয়ে যখন ফিডব্যাক প্রোগ্রাম করি, সেলিব্রেশন প্রোগ্রাম, তখন তাদের ফিডব্যাক ছিল যে না, আমাদের আসলে রিউমাটোলজি আলাদা করে কিছু ক্লাস থাকা উচিত, অফথালমোলজি আলাদা করে ক্লাস, আগে আমরা একসাথে অনেকগুলো ক্লাস নিয়ে নিতাম, ডার্মাটোলজি আলাদা করে ক্লাস। তো এরকম করে আমরা রেডিওলজির ক্লাসটাকে মানে এক্সটেন্ড করতে করতে এখন প্রায় 9-10টার মতো ক্লাস নিয়েছি। তো এটা আসলে আপনাদেরই মানে পরামর্শে আমরা এটা করেছি। এটাকে এটা গেল রেডিওলজির বিষয়ে পরামর্শ। তো আসলে কোন টপিকে মানে এক্সরেতে কোন জায়গা থেকে আপনাকে ফোকাস করতে হবে, যেমন নিউমোনিয়ার ভিতরে মিডিল লোব, এবং লোয়ার লোব নিউমোনিয়া, এটাতে প্রবলেম হয়, এবং মিডিল লোব কোলাপস, লোয়ার লোব কোলাপস, তো এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, এই জিনিসগুলো আমাদের রেডিওলজি ব্যাচে আমরা খুব এমফেসাইজ করে থাকি। তো এটা গেল রেডিওলজির বিষয়ে কথা। আর সেকেন্ড, টোটাল প্রিপারেশন 6 মাস যে আপনি নেবেন পার্ট ওয়ানের মতোই পড়বেন, শুধু যে টপিকটা পড়বেন ওই রিলেটেড যে ইনভেস্টিগেশন গুলো আসবে, এবং ওখান থেকে কোন ইনভেস্টিগেশন আপনি ফোকাস করবেন, এটা রেডিওলজি ব্যাচে আপনি জানতে পারবেন। তো ওই টপিক থেকে পড়ার সময় আপনি ওই এক্সরে, ওই ইমেজিং গুলো, বা ওই এমআরআই গুলো, ওই সিটি স্ক্যান গুলো যদি আপনি দেখে ফেলতে পারেন টপিক বাই টপিক, এবং এটাকে যদি আপনি ডাউনলোড করে একটা মোবাইলে অথবা একটা ল্যাপটপে যদি একটা ফাইল করতে পারেন, ইট উইল বি গ্রেট। আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এটা পরীক্ষার জন্য আপনার অনেক হেল্পফুল হবে। সেকেন্ড হচ্ছে, আপনি যে কোশ্চেন ব্যাংক সলভ করবেন ওখানেও দেখবেন অনেকগুলো ইমেজিং থাকবে, ওখানে অনেকগুলো ইসিজি থাকবে, এগুলো আপনাকে হেল্প করবে। তো আমার মনে হয় যে আমরা যদি এভাবে করে টপিকগুলো নোটস থেকে অথবা মাগরাবি থেকে যেখান থেকেই পড়ি, এবং সাইড বাই সাইড কোশ্চেন ব্যাংক সলভ করার সময়
ইমেজিং গুলো, টপিক গুলো এবং ইমেজিং গুলো যদি আমরা একটু কোরিলেট করে পড়তে পারি, তাহলে আমাদের এইল্ড পরীক্ষাতে মার্ক ভালো আসবে। যে পরীক্ষায় যারা ভালো মার্ক পেয়েছেন, দীপ্ত শুনলাম যে 900+, 900+ আসলে অনেক মার্ক। আমি নিজেও 900+ মার্ক পাই নাই, বাট এটা খুবই একটা মানে ভালো মার্ক। তো আমার কাছে মনে হয় যে এই মার্ক মার্ক এমআরসিপি তে ম্যাটার করে না। রাদার আমরা যদি আমাদের প্রিপারেশনটাকে টু দ্য মার্ক করতে পারি, তাহলে হচ্ছে আমরা মানে আমরা ভালো করতে পারবো। এবং আমাদের মাধ্যমে যাতে আমাদের প্যাশেন্টরা উপকৃত হয়, আমাদের জুনিয়ররা যাতে উপকৃত হয়, সেটা আমরা চেষ্টা করব। তাহলে আমরা হচ্ছে একটা পার্ট 2-তে 6 মাস সময় নিব। আমরা কোশ্চেন ব্যাংক পড়বো, আমরা রিভিউ বই পড়বো এবং 2টা কোশ্চেন ব্যাংক পড়বো। সাথে যদি রেডিওলজির বই পড়তে চাই, তাহলে এক্ষেত্রে আমরা অ্যামস্ট্রাং পড়তে পারি, হ্যাম্পটন ইসিজি পড়তে পারি, লাইফ অন দ্য ফার্স্ট লেন, এবং আরও যে রেডিওপিডিয়া সহ রেডিওলজি অ্যাসিস্ট্যান্স, ডার্ম নেট, এগুলো বিভিন্ন ধরনের মানে কোন জায়গায় কোন লিঙ্ক আপনার লাগবে সবগুলো আমরা আমাদের রেডিওলজি ব্যাচে ডিসকাস করেছি। তো আমি আশা করি যে এই রেডিওলজি ব্যাচ টোটাল পার্ট 2 প্রিপারেশনের গতিটাকেই অন্যরকম করে দিতে পারে এবং এটা একটা চেঞ্জ মেকার হিসেবে আপনার জীবনে কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা অলরেডি মানে এর আগে প্রায় 22টার মতো ব্যাচ রান করেছি। আলহামদুলিল্লাহ ব্যাচের ফিডব্যাক ভালো। অনেকে মানে এমআরসিপি না দিয়েও অনেকে এই ব্যাচে পার্টিসিপেট করেছেন, যে ফেজে পরীক্ষার জন্য অথবা মিড টার্ম পরীক্ষার জন্য। তো এটা আসলে সবার জন্যই ইম্পর্টেন্ট, যারা এমআরসিপি দিবেন না তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমার মনে হয় যে পার্ট 2 প্রিপারেশন এভাবে নিলে ভালো হয়। একটা হচ্ছে বই, কোশ্চেন ব্যাংক এবং রেডিওলজি কিছু বই, এবং রেডিওলজি কিছু ওয়েবসাইটের হেল্প নেওয়া। আর যদি একজন সিনিয়রের যদি হেল্প পাওয়া যায়, তাহলে এটা আরো একটু আমাদের পড়ার গতিটাকে চেঞ্জ করতে পারে। এবং পার্ট 1 পার্ট 2 ইম্পর্টেন্ট টপিকগুলো অলমোস্ট সেম, এবং এমআরসিপি ইম্পর্টেন্ট টপিকগুলোর লিস্ট আমরা হচ্ছে জেনেসিস থেকে প্রোভাইড করে থাকি, যে কেউ এটা কালেক্ট করতে পারে। তো টপিক দেখে দেখে পড়লে হয় কি, যে টপিক মিস যায় না এবং ইম্পর্টেন্ট টপিক থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো আমি সবার জন্য শুভ কামনা করি, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় ডাক্তার রিয়াজুদ্দিন দানেশ স্যারকে। আহ খুব সুন্দর করে আমাদের মাঝে এমআরসিপি পার্ট 2 প্রিপারেশন আমরা আসলে কিভাবে নিব, প্রথম থেকে কিভাবে শুরু করা উচিত, এবং আমাদের কোথায় থাকে বেশি হওয়ার পর জন্য আমাদের অবস্থাকে গুলো চোখে বুঝিয়ে দিই। আমরা মায়ের দীর্ঘ কামনা করি, স্যারের দীর্ঘ অনেক বড় বড় জানি আমরা স্যারকে আবারও সালাম জানাচ্ছি। তো এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি যে এর আরেকজন যে আমি বলবো ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ আজিজ ভাই, মাস্টার পেসিস ক্যান্ডিডেট। আমি এই পর্যায়ে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ আজিজ বিষয়বস্তু রেডিওলজি এন্ড ইমেজিং এর যে ইম্পর্টেন্স কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তার আগে আমি একটু বলে নিতে চাই যে আপনারা কিন্তু শুধুমাত্র আমাদের যে রেডিওলজি ব্যাচ অবশ্যই ইম্পর্টেন্ট, পাশাপাশি আমাদের কিন্তু পাশের জন্য রয়েছে ক্লাস ব্যাচ, পাশের জন্য রয়েছে এক্সাম ব্যাচ, এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের অনেক বেশি স্টুডেন্টের টার্ন ওভার রয়েছে, এবং আমরা কিন্তু জেনেসিসের যে এমআরসিপি যে জার্নি, এমআরসিপি পেসেস প্রোগ্রামও কিন্তু চলমান আছে। তার মানে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 ইভেন পেসেস কিন্তু সগৌরবে এগিয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং আমরা সবাইকে আমাদের এই প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আশা করি। তো এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় দেশবরেণ্য মেন্টর ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ আজিজ ভাইকে। আসসালামু আলাইকুম। শাকিল, আমাকে কি শোনা যাচ্ছে? আমার সাউন্ড কি হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। অনেক একটু অনেক জোরে বললে ধন্যবাদ। ভালো হয়, হালকা হুম। জোরে বললে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডক্টর শাকিল আহমেদকে। সবার প্রথমে আমি ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যারের এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের এই আজকে সেশনে জয়েন করার জন্য। আজকে আমাদের টপিকের যে মানে হেডলাইন আর কি, যে ইম্পর্টেন্স অফ রেডিওলজি এন্ড ইমেজিং। হ্যাঁ, তো আমরা জেনেসিস থেকে যে রেডিওলজি ইমেজিং যে মানে বেসটা যে রান করি আসলে, বা এটার যে আলাদা গুরুত্ব বা আলাদা
পার্ট 2 এর জন্য এটা ইমফেসিস দিলে, আপনি এমআরসিপি পার্ট 2 পার্ট 1 প্রিপারেশনের সাথে ইনকর্পোরেট করে দিলে যে আপনার প্রিপারেশনটা একটু ইফেক্টিভ হয়ে যায়। এই কনসেপ্টটা আসলে মানে স্যারেরই এখানে মেইন দেয়া, যে রেডিওলজিটাকে যে আলাদাভাবে পড়া যায় বা আলাদা রেডিওলজি ব্যাচ হিসেবে যেটা রান করা যায় এবং এটা যে খুবই ফ্রুটফুল করা যায়, এবং এটা পার্ট 1 এর প্রিপারেশনের সাথে ইনকর্পোরেট করে দিলে যে একটা কমপ্লিট এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশন হয়ে যায়। এটা কিন্তু ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যারের প্ল্যানে বা আমরা ওভাবেই স্যারের কোঅর্ডিনেশনে এই ব্যাচটা মূলত পরিচালিত হয়। তো আজকে যে টপিক, যে এমআরসিপি পার্ট 2 এর রেডিওলজি এন্ড ইমেজিং আসলে কি পরিমাণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করতে থাকেন, আপনি পাস্ট পেপার ওদের পার্ট 2 এর প্রায় 126টা মতো কোয়েশ্চেন আছে, ওগুলো যদি অ্যানালাইসিস করে দেখেন, আর 200টা কোয়েশ্চেন প্রিভিয়াস বা 200টা কোয়েশ্চেন তো পাওয়া যায় না, 100টা করে পাঁচ পেপারের কোয়েশ্চেন গুলো পাওয়া যায়। ওভারঅল আমাদের যেটা অ্যানালাইসিস, আমরা যেটা দেখেছি অন এন এভারেজ 30 থেকে 40টা, হ্যাঁ, 200টা কোয়েশ্চেনের মধ্যে 30 থেকে 40টার মধ্যে ইমেজিং থাকে। 30 থেকে 40টার মধ্যে ইমেজিং থাকে। এর মধ্যে ইমেজিং গুলো কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ, কিছু কিছু থাকে অ্যাবডোমিনাল ইমেজিং, অ্যাবডোমিনাল ইমেজিং এর মধ্যে আল্ট্রাসোনো, সিটি স্ক্যান। হ্যাঁ, তাহলে আল্ট্রাসোনোটা একটু কম আসে, সিটি অ্যাবডোমেনটা খুব আসে, প্লেন এক্স অ্যাবডোমেন থেকে আসে। ঠিক আছে, এরপর রেসপিরেটরি ইমেজিং, রেসপিরেটরি ইমেজিং এর স্পাইরোমেট্রি, হ্যাঁ, তার একটা পেশেন্ট অবস্ট্রাকটিভ, রেস্ট্রিকটিভ নাকি মিক্সড, হ্যাঁ, এটা কি হচ্ছে আসলে ডিএলসিউ কম, এটা হিসেবে ডিপিএলডি বা আইএলডি কিনা, বা এগুলো ডায়াগনোসিস হিসেবে কোয়েশ্চেন গুলো আসে। এরপর রেসপিরেটরি আর ইমেজিং এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চেস্ট এক্সরে। হ্যাঁ, 4 থেকে 5টা চেস্ট এক্সরে কিন্তু অন এভারেজে পরীক্ষায় আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে নিউরো ইমেজিং, নিউরো ইমেজিং এর মধ্যে হচ্ছে ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই, হ্যাঁ, তারপরে স্পাইনের সিটি সিটি বিশেষ করে এমআরআইটা আসে। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন এমএস ইক্সল, এভাবে দিয়ে আপনাকে সিনারিও দিয়ে ইমেজগুলো থাকে। রিমাটোলজিক্যাল এবং পিক্টোরিয়াল গুলো থাকে, রিমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ, ওখান থেকে হচ্ছে ডিআইপি ইনভলভ হলো কি হলো না, এক্স রে দেখে এটাকে গাউট নাকি অস্টিওমাইলাইটিস, নাকি অস্টিওআর্থ্রাইটিস, এভাবে এক্স রে গুলো দেখে দেখে কিন্তু আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারতে হয়। তাহলে দেখেন এমআরসিপি পার্ট 1 এর যে প্রিপারেশনটা আমরা নিই, বেশিরভাগ ক্ষেত্রে ডিজিজ গুলো কিন্তু পড়া হয়ে যায়, এটার সাথে কিন্তু ইমেজিংটা অ্যাড করে দিলে এমআরসিপি পার্ট 2 এর প্রিপারেশনটা হয়ে যায়। তো যারা এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশনটা গোছানো আছে, আমরা তাদেরকে বলবো যে আপনারা যদি আমাদের রেডিওলজি ইমেজিং ব্যাচে যদি আপনি এনরোলড হন, বা রেডিওলজি ইমেজিং ব্যাচে যদি আপনি ইয়া করেন, তাহলে আপনার ওই পার্ট 1 এর প্রিপারেশনের সাথে আরেকটু আপনি হচ্ছে কোয়েশ্চেন সলভ করে কিন্তু ইজিলি পার্ট 2 দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে আমাদের টোটাল 9টা ক্লাস হয়। হ্যাঁ, অ্যাবডোমিনাল ইমেজিং, রেসপিরেটরি ইমেজিং, নিউরো ইমেজিং, তারপর রিমাটোলজিক্যাল ইমেজিং, ইসিজি, ইকো, কার্ডিয়াক ক্যাথারেশন, তারপর মাইকোডিয়াল পারফিউশন যে স্ক্যান, তারপর ডার্মাটোলজিক্যাল ইমেজিং, অপথেলমোলজি অ্যান্ড এন্ডোক্রাইন ইমেজিং, এবং ফাইনালি এপিজি, পেডিগ্রি এবং ডাটা ইন্টারপ্রিটেশন। এই 9টা সিস্টেমে বা 9টা ক্লাসে আমরা এটাকে ডিভাইড করেছি, যাতে আহ, পরীক্ষার আপনার ওভারঅল সবকিছু কাভার করে, আপনার টোটাল প্রিপারেশনের সবকিছু কাভার করে। এখন আপনি প্রিপারেশনটা আসলে কিভাবে গোছাবেন এই নিয়ে কিছু আমি কথাবার্তা বলি, যে সবাই কম বেশি এটা নিয়ে ডিসকাস করেছেন, বা আমাদের দানিশ স্যারও বলেছেন, আমাদের দীপ্ত কুরিও বলেছেন। তো আমিও যেটা বলবো, আসলে আপনি প্রতিটা সিস্টেমের যে সিস্টেমগুলোতে 15 থেকে 20টা কোয়েশ্চেন আসে, ওখানে আপনি ইম্পর্টেন্ট টপিক আমরা জেনেসিস থেকে প্রোভাইড করি। দানিশ স্যার এটা অ্যারেঞ্জ করে দিয়েছেন আসলে, যে প্রতিটা সিস্টেম থেকে কোন কোন টপিকগুলো আমাদের পড়া উচিত। হ্যাঁ, আপনি ইম্পর্টেন্ট সিস্টেম ডিজিজ থেকে যেগুলো থেকে 20টা কোয়েশ্চেন আসে, হ্যাঁ, 40 থেকে 50টা বা এরকম ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করে ওই টপিক যখন পড়বেন, আপনি গুগলে সার্চ দিয়ে দিয়ে কিন্তু ওই টপিকগুলো কিন্তু সাথে ইমেজিং গুলো, আমি যেটা করতাম যখন যেটা পড়তাম, এটা গুগলে সার্চ দিয়ে, যখন অ্যাবডোমিনাল ইমেজিং, এটা সবচেয়ে ভালো সাইট হচ্ছে রেডিওপিডিয়া, রেডিও অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এখান থেকে আপনি সার্চ দিয়ে দিয়ে দেখে নিতে পারেন। আমি যেটা করতাম, এখান থেকে যেটা সবচেয়ে ভালো ফাইন্ডিং, ওটা ডাউনলোড করে আপনি মোবাইলে ট্যাবে সেভ করে রাখলেন, এইগুলো হচ্ছে একটা ফোল্ডার বানায় রাখতে পারেন। ঠিক আছে, আলাদা আলাদা করে। এরপর রেসপিরেটরি ইমেজিং বা ডিজিজ যখন পড়ছে, নিউমোনিয়ার কথা ভাইয়েরা বা স্যাররা বললো, যে নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে আমি যেবার পরীক্ষা দিচ্ছিলাম, নিউমোনিয়া থেকে কিন্তু 3টা কোয়েশ্চেন আসছে, ওখান থেকে 2টা হচ্ছে এক্স রে ছিল। একটা একটা পেশেন্টের এরকম সিনারিও দেওয়া ছিল, আমি ইয়া করে দেখলাম যে পেশেন্টের একটা লোয়ার লোবে কনসোলিডেশন আছে। ঠিক আছে, তাহলে অর্গানিজম হিসাব করে ম্যানেজমেন্ট জানতে চাইছে। তাহলে ইমেজিং এর যে সবসময় ডায়াগনোসিস চাইবে এমন না, ইমেজিংটা হচ্ছে আপনার সিনারিও দেওয়া থাকবে, এরপর কিছু ডাটা দেওয়া থাকবে, ইমেজটা হচ্ছে এখানে স্ক্যান করা থাকে। ইমেজটা ওপেন করলে তখন আপনি যখন হচ্ছে ক্লিক করলে এটা হচ্ছে তখন ইমেজটা ওপেন হয়ে যাবে। ইমেজটা ওপেন হয়ে গেলে আপনি এটা দেখে হচ্ছে ওখান থেকে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টটা কিন্তু আপনি হচ্ছে দেখে ওখানে করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে চলে আসেন রেসপিরেটরি ইমেজিং। তাহলে রেসপিরেটরি যখন যে জিনিসটা পড়ছেন, ওখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ার সময় ওটা ম্যানেজমেন্টের সাথে ইমেজটা দেখে ফেললে কিন্তু আপনার একটা কমপ্লিট প্রিপারেশনটা হয়ে গেল। এরপরে নিউরো ইমেজিং, নিউরো ইমেজিং এর ক্ষেত্রে আমাদের থার্ড লেকচার যেটা হয় নিউরো ইমেজিং। হ্যাঁ, নিউরো ইমেজিং থেকে বিভিন্ন, যেমন আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, আমাদের একটা সাবডোরাল হেমাটোমার একটা সিটি স্ক্যান ছিল, সাবডোরাল হেমাটোমা। ঠিক আছে, এরপর হচ্ছে মাঝে মাঝে এমএস, এডেম, এই রিলেটেড ইমেজিং গুলো দেয়।
হ্যাঁ, তারপর কোনো একটা পেশেন্টের যে টেম্পোরাল লোবে কোনো একটা এনহ্যান্সমেন্ট, যে টেম্পোরাল লোবে এনকেফালাইটিস, এগুলার হচ্ছে ইমেজিং গুলো দেয়। স্পাইনের ক্ষেত্রে অনেক সময় যে টিবি, নাকি এটা হচ্ছে কোনো একটা মেলিগনেন্সি, অথবা এখানে ইক্সল, দেখা যায় মাল্টিপল মাইলোমা, সেকেন্ডারি মেটাস্টেসিস, এই জাতীয় ইমেজিং গুলো হচ্ছে আপনাকে দিবে এমআরআই তে। আর রিউমাটোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে আমাদের ফোর্থ লেকচার যেটা, সেটা হচ্ছে রিউমাটোলজিক্যাল ইমেজিং। রিউমাটোলজিক্যাল ইমেজিং বিভিন্ন ভাবে কিন্তু আসে, হ্যাঁ, যে একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, তারপরে অস্টিওমাইলাইটিস, তারপরে সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস যেগুলো আছে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, প্রত্যেকটার কিন্তু ইমেজ দেখে দেখে আপনাকে চিনতে হবে। হ্যাঁ, অস্টিওমাই আর্থ্রাইটিসের সাথে অনেক সময় গাউটি আর্থ্রাইটিস, হ্যাঁ, অস্টিওমাইলাইটিসের সাথে এগুলোর সাথে কিন্তু কনফিউশন হয়। ঠিক আছে, তাহলে আপনাকে খুব সুন্দর এগুলো ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে স্যাক্রোয়াইলাইটিসের এমআরআই পরীক্ষার হলে দিয়ে দেয়। হ্যাঁ, তো আপনাকে হচ্ছে প্রত্যেকটা জিনিস পিন পয়েন্ট যাতে আলাদা আলাদা আপনি করতে পারেন, যাতে কোনো যদি কনফিউশন না থাকে পড়ার সময়, আপনাকে এটা ওভাবেই কোরিলেট করে ফেলতে হবে। এবং আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমরা মেন্টররা আপনাকে হচ্ছে ওই ডিজিজগুলো ধরে কোনটা একটার সাথে কাছাকাছি ডিফারেন্সিয়াল গুলো কিভাবে আলাদা করবেন, বেসিক থেকে শুরু করে ক্লিনিক্যাল পয়েন্ট, এবং ওটা একটা ডিজিজের সাথে কিভাবে কোরিলেশন করতে পারেন। এখন আমরা ক্লাসগুলো হচ্ছে আসলে ওই ইমেজটা দেখে ওই রিলেটেড যত কোয়েশ্চেন হতে পারে, মেন্টররা কিন্তু পাশাপাশি কোয়েশ্চেনগুলো কিন্তু সবই আপনাদের বলে দিবে ওই রিলেটেড। এরপরে ইসিজি, ইসিজি থেকে হয় কি 4 থেকে 5টা ইসিজি কিন্তু আসে, কিছু কিছু ইসিজিতে ডায়াগনোসিস, কিছু কিছু ইসিজিতে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। আমি যেবার পরীক্ষা দিয়েছি ডব্লিউপিডব্লিউ সিন্ড্রোম পরীক্ষা আসছে, সরি, ব্রোগাডা সিন্ড্রোম পরীক্ষা আসছে। এরপরে ডব্লিউপিডব্লিউ সিন্ড্রোমের ইসিজি আসে, তারপরে এরিথমোজেনিক রাইনমেন্টিকুলার হাইপারপ্লাসিয়া এআরভিসি, এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন আসে। এরপর হচ্ছে এইচওসিএম, এইচওসিএম এর এক্সরে, সরি এইচওসিএম এর ইসিজি, ইকো, এগুলো আসে। ঠিক আছে, তাহলে কমন কমন এই ব্যাপারগুলো এখান থেকে, এটার জন্য সবচেয়ে ভালো সাইট ওনারাও বলেছেন, আমিও বলি আসলে এটা হচ্ছে লাইফ ইন দ্য ফার্স্ট লেন। এখানে বেসিক থেকে শুরু করে আপনি যে পিআর ইন্টারভ্যাল বা কিউআরএস কমপ্লেক্স, এগুলো বেসিক ধরে ধরে একদম ক্লিনিক্যাল পর্যন্ত এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, আর আমাদের ব্যাচগুলোতেও কিন্তু এটা সুন্দর করে আপনাকে বেসিক থেকে শুরু করে ক্লিনিক্যাল পর্যন্ত আপনাকে ওভাবে কোরিলেট করে দেওয়া হবে। হ্যাঁ, ইকো থেকে যে কটা লাগবে ওরা তো বলছে, দীপ্ত বলছে ভাই, যে ইকোকার্ডিওগ্রাফিতে কিছু সিলেক্টিভ ইয়ে আসে, যে একটু পেরিকার্ডিয়াল ইফিউশন আপনি চিনেন কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে পেশেন্টের যদি মিক্সোমা, তারপর হচ্ছে সাথে আপনি কোনো থ্রম্বাস, এট্রিয়াল থ্রম্বাস, এলে থ্রম্বাস, এইগুলো হচ্ছে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন কিনা। ঠিক আছে, এমআর, বিএসটি, এই রিলেটেড কিছু জিনিস আপনি চিনতে পারেন কিনা। ঠিক আছে, মাঝে মাঝে কার্ডিয়াক ক্যাথারাইজেশন বা এমপিএস স্ক্যান থেকে কোয়েশ্চেন দেয়, এগুলো কিন্তু আপনাদের ক্লাসে সুন্দর করে বলে দিবে। এরপরে চলে এসে ডার্মাটোলজিক্যাল ইমেজিং। ডার্মাটোলজিতে 8 থেকে 10টা কোয়েশ্চেন এমআরসি পার্ট 2 তে আসে। প্রত্যেকটার সাথে কিন্তু ইমেজ থাকবে, প্রত্যেকটার সাথে ইমেজ থাকবে। ইমিউনোবুলাস ডিজিজের মধ্যে পেম্পিকাস ভালগারিসের সাথে বোলাস পেম্পিকয়েড আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে বেজাল সেল কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা, কেরাটোঅ্যাকান্থোমা, অ্যাক্টিনিক কেরাটোসিস, তারপর হচ্ছে হাইড্রেটেনাইটিস সাপুরিটিভা, হ্যাঁ, একটা ডিজিজ আছে, এটা এমআরসি পার্ট 2 তে 2 এক ডায়েট পরপরই হচ্ছে এটা কোয়েশ্চেন দেয় ইমেজ একটা দিয়ে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। তারপর মোলাস্কাম কন্টাজিওসাম, তারপর পেশেন্টের হচ্ছে কিউটেনাস ম্যানিফেস্টেশন অফ দ্য ইন্টারনাল ম্যালিগন্যান্সি, অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স দিল, ডার্মাটোমাইসাইটিসের যে পেরিওরবিটাল হেলিওট্রপ রেশ, গট্রন্স পেপিউল, এগুলোর ছবি দিল। এভাবে দিয়ে দিয়ে কিন্তু আপনার হচ্ছে ডার্মাটোলজির জন্য ভালো সাইট, যে ডার্মনেট, যেটা ওখানকার ইমেজিং গুলো বেশ ভালো। এরপর এখানেও ইম্পর্টেন্ট ডিজগুলো আপনি সিলেক্ট করে গুগল করে করে কিন্তু এই যে ছবি দেখতে হবে। আমার যেটা আপনাদের পরামর্শ থাকবে, যে একই ডিজিজের আপনি হয়তো দেখা গেলে স্কোমাস সেল কার্সিনোমা দেখতে এরকম, কিন্তু পরীক্ষার হলে টিপিক্যালি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে এটা অন্যরকম পিকচার দিছে, কিন্তু ডিসক্রিপশন স্কমার্সেল মতো। এই জন্য আমি যেটা বলবো, স্কমার্সেল যখন দেখবেন আপনি হচ্ছে কাছাকাছি ভালো সাইট থেকে 8 থেকে 10টা রিলেটেড ইমেজিং দেখেন, এটার ডিফারেন্ট ভ্যারাইটি গুলো কিরকম হতে পারে কাছাকাছি। ঠিক আছে, পরীক্ষার হলে আপনি যেটা পড়ে গেছেন এটা বেশিরভাগ ক্ষেত্রে নাই আসতে পারে। হ্যাঁ, এই জন্য আপনি যাতে একই ডিজিজের বিভিন্ন ধরনের ইমেজিং গুলো আপনি সাথে দেখতে পারেন ডার্মাটোলজি প্রিপারেশনের জন্য। এরপর আমাদের 8 লেকচার যেটা, সেটা হচ্ছে অপথেলমোলজি এবং এন্ডোক্রাইন ইমেজিং। অপথেলমোলজি থেকে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসে, বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলো ফিক্সড। আপনি ব্রাঞ্চ রেটিনাল আর্টারি ওক্লুশন, ব্রাঞ্চ রেটিনাল ভেইন ওক্লুশন, এগুলো চিনতে পারেন কিনা। সাডেন ভিশন লসের যে পেশেন্টের রেটিনাল ডিটাচমেন্টের, এগুলো চিনতে পারেন কিনা। ডায়াবেটিক রেটিনোপ্যাথি চেঞ্জ, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি চেঞ্জ, তারপরে একিউট অ্যান্টিরিউবাইটিস এন্ড ইটস ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে একিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এই রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন গুলো ওরা দেয়। লেন্স ডিসলোকেশন, হ্যাঁ, এগুলো হচ্ছে পরীক্ষার সময় বিভিন্ন এইভাবে দেয়। এরপরে এন্ডোক্রাইন ইমেজিং এর মধ্যে বিশেষ করে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের ডাটা দিয়ে ইন্টারপ্রিটেশন, ওখান থেকে ডায়াগনোসিস দেয়, বা ওই রিলেটেড অনেক সময় এক্সরে দেয়। হ্যাঁ, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে যখন পড়বেন, ওইটা ওগুলো সার্চ করে করে পড়তে হবে। আর আমাদের 9th লেকচার আমরা সাজিয়েছি হচ্ছে এবিজি।
পেডিগ্রি এবং সাথে ডাটা ইন্টারপ্রিটেশন। তাহলে এবিজি থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে টক্সিকোলজি, যে মিথানল পয়জনিং, ইথানল পয়জনিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, টিসিএ ওভারডোজ, ওগুলা থেকে সিনারিও দিয়ে এবিজি গুলো দেয়। ডিকে একটা এবিজি দিতে পারে, হাইপারসমোলার সিনড্রোম। তাহলে এবিজি আপনি কিভাবে ইন্টারপ্রিট করতে পারেন, মেটাবলিক অ্যাসিডোসিস এর সাথে মিক্সড আছে কিনা, হ্যাঁ পেশেন্টের হচ্ছে নর্মাল মেটাবলিক অ্যাসিডোসিস, হাই মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। তো এইগুলো একটা আরেকটার সাথে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন কিনা, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম আমার একটা কিন্তু পেডিগ্রি আসছিল, পেডিগ্রিটা আমি আসলে খুব ভালো বুঝি নাই। হ্যাঁ, যে এটা একটা পেশেন্টের যে নেফ্রোলজি থেকে একটা পেডিগ্রি দিছিল পেশেন্টের, একটা এক্স লিঙ্ক ডোমিনেন্ট মনে হয় ছিল, ওই যে অ্যালপোর্টস একটা সিনড্রোম আছে অ্যালপোর্টে। তো অ্যালপোর্টস এর একটা সিনারিও দিয়ে ওরা একটা পেডিগ্রি দিছিল। আমি আসলে এটা খুব বেশি ইন্টারপ্রেট করতে পারি না, এক্স লিঙ্ক ডোমিনেন্টটা যদি বেশি প্রমিনেন্ট ছিল আমি ওটাই দিয়ে দিছিলাম। ঠিক আছে, পেডিগ্রি 1 থেকে 2টা কোয়েশ্চেন কিন্তু দেয় পরীক্ষার হলে, খুব ইম্পর্টেন্ট। এরপরে কিছু ছোট ছোট ডাটা দিয়ে আপনাকে একটা ইন্টারপ্রিটেশন করে ডায়াগনোসিস চাইবে। হ্যাঁ, অনেক সময় হাইপার ক্যালসিমিয়া বা ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজমেন্ট বা একসাথে অনেকগুলো ডাটা দিয়ে আপনি ওখান থেকে ডায়াগনোসিস রিচ করতে পারেন কিনা, প্রাইমারি ইনভেস্টিগেশন সেট করতে পারেন কিনা, অথবা প্রাইমারি ম্যানেজমেন্ট সেট করতে পারেন কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আসলে যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে এগুলোকে টার্গেট করে 9টা লেকচারে আপনাদের রেডিওলজি ইমেজিংটাকে সাজানো হয়েছে, যাতে আপনার পরীক্ষার হলে যে কোনো সাইডেই যাতে আপনি হচ্ছে ইনশাল্লাহ কোনো প্রবলেমে না পড়েন। হ্যাঁ, এর বাইরে আপনি যদি কোয়েশ্চেন সলভ করেন, একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার পার্ট টুর প্রিপারেশনটা অনেক অনেক ভালো হবে। আর রেডিওলজি ইমেজিং এর ক্ষেত্রে যেটা বলবো, আসলে রেডিওলজি ইমেজিং এর কোয়েশ্চেন গুলোতে কিন্তু মার্ক অনেক বেশি থাকে। আমরা যে ইদানিং যেগুলো দেখতেছি, রেডিওলজি ইমেজিং এর কোয়েশ্চেন গুলো যদি আপনি মিস করলে দেখা যাচ্ছে মার্ক অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার দেখা যায় 5 মার্ক থেকে কম চলে আসতে পারে। এই জন্য রেডিওলজি ইমেজিংটাকে আলাদা গুরুত্ব দিয়ে পার্ট 2 এর জন্য কিন্তু আপনাকে পড়তে হবে। আর এটা বাদে বাকিটা কিন্তু পার্ট 1 এর, ওখানে হচ্ছে রেডিওলজি ইমেজিং বাদে বাকি হলো কিন্তু মার্ক কিন্তু অনেক কম থাকতে হয়। ঠিক আছে। তো সব মিলিয়ে আপনার টার্গেট থাকতে হবে, যেটা যখন যে টপিকটা পড়েন বা যে সিস্টেমটা পড়েন আপনি ওইগুলো ইন্টারপ্রিট করে একসাথে করে ওই সিস্টেমের একই ধরনের ইমেজগুলো 8 থেকে 10টা দেখে ফেলবেন। এটা যেটা সবচেয়ে ভালো আপনার কাছে মনে হয় এটা একটু ডাউনলোড করে আপনি হচ্ছে জাস্ট ট্যাবে বা মোবাইলে একটা একটা ফোল্ডার করে ফেললেন, ওই সিস্টেম অ্যাবডোমিনাল ইমেজিং বা নিউরো ইমেজিং ব্যবহার করে এটা একটু পর পর দেখতে হবে, যখন এডিস গুলো পড়বেন তখন ওগুলো দেখবেন। ঠিক আছে। আর প্র্যাকটিসের জন্য আমরা যে বিশেষ করে আমাদের সামনে আপনাদের জন্য রেডিওলজি এন্ড ইমেজিং এর নতুন ব্যাচ ওপেন হচ্ছে। তো আপনারা যারা মনে করেন যে এমআরসি পার্ট 1 প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে চান, ইমেজিং এ কনফিউশন আছে এগুলো বেসিক কনসেপশন গুলো ক্লিয়ার করতে চান, ডক্টর রিয়াজ দানিশ স্যারের তত্ত্বাবধানে আমরা এই ব্যাচটা পরিচালনা করে থাকি। এটা স্যার ক্লাস নেবেন বা আরো ভালো ভালো মেন্টররা আছেন। এটা এখানে গুছায়ে আপনি আপনার যে রেডিওলজি ইমেজিং এর যে মানে ভয়টা আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন, এবং এমআরসি পার্ট 2 ইনশাআল্লাহ প্রথমবারে আপনি খুব ভালো মার্ক নিয়ে পাশ করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো আমার কথা মোটামুটি এতটুকুই ছিল যে আহ, আপনারা পার্ট 1 পার্ট 2 এর মাঝখানে খুব বেশি দেরি না করে 4 থেকে 6 মাস, স্যাররা যেটা ভেবে বললো 4 থেকে 6 মাস প্রিপারেশন নিয়ে আপনি এমআরসিপি পার্ট 2টা দিয়ে দেন। পার্ট 1 পার্ট 2 এর মাঝখানে যারা খুব বেশি মানে গ্যাপটা যাদের কম আমরা দেখছি তারা আসলে বেশি ভালো করছে। ঠিক আছে। তো পার্ট 1 এবং পার্ট 2 এর মাঝখানে খুব বেশি দেরি না করাই হচ্ছে বেশি ভালো হবে বলে আমি মনে করছি। ঠিক আছে। তো আশা করছি আপনারা আমাদের আজকে সেশন থেকে অনেক অনেক বেশি উপকৃত হয়েছেন। যে জেনেসিস এরকম যে গাইডলাইন সেশন হিসেবে এমআরসি পার্ট 1 পার্ট 2 এবং পেসেস আমরা এগুলো নিয়মিত আয়োজন করে থাকি, এবং এমআরসি পার্ট 1 এর জন্য আমাদের সব ধরনের ব্যাচ, রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ, তারপর হচ্ছে লং ব্যাচ আছে যে আপনারা ওখানে এনরোল হতে পারেন। এমআরসি পার্ট 2 এর জন্য আমাদের ক্রাশ ব্যাচ, এক্সাম ব্যাচ, রেডিওলজি ব্যাচ আছে। পেসেস এর জন্য ইন্টেন্সিভ প্রোগ্রাম, তারপর হচ্ছে রেগুলার ক্রাশ প্রোগ্রাম। আর যারা বিগিনার তাদের জন্য আলাদা ব্যাচ, যারা সিট পেয়েছেন তাদের জন্য, এভাবে করে কিন্তু এমআরসিবি এটা একদম কমপ্লিট প্যাকেজ হিসেবে কিন্তু জেনেসিস আপনাদের অফার করছে, একদম হচ্ছে মিনিমাম প্রাইসে এবং ম্যাক্সিমাম বেনিফিট আপনি এখান থেকে পাবেন। তো আজকের প্রোগ্রাম আমরা মোটামুটি শেষের দিকে। আহ, আমি ডক্টর রিয়াজ দানিশ স্যারকে কিছু বলে প্রোগ্রামটা শেষ করে দেওয়ার জন্য হ্যাঁ, অনুরোধ কয়েকটা করছি। কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন, হ্যাঁ বলেন বলেন। কোশ্চেন ছিল হচ্ছে আমি এইবার ডাইটে পাস করেছি। আর আপনারা তো ভাইয়া মানে যে এ, ভাইয়া এসেছেন ভাইয়া তো অনেক মার্কস পেয়েছেন, আমি আসলে অত মার্কস পাইনি, আমি মিডিয়াম ক্যাটাগরি মাশাআল্লাহ। স্টুডেন্ট। হ্যাঁ। জি তো জি ভাই বলেন। আপনারা আপনারা যে গাইডলাইন দিয়েছেন মানে অসাধারণ ভাইয়া, মানে জি ভাই। জেনেসিস আসলে আমাদেরকে সবসময় ভালো গাইডলাইন দেয়। আমি আরেকটু গাইডলাইন চাচ্ছিলাম, আরেকটু জি স্পেসিফিক্যালি যে আমরা তো 2টা কোশ্চেন ব্যাংক পড়লাম ভাইয়া, পাস জি জি মেডিসিন জি পাস ফেল, জি জি সাথে হচ্ছে পাস পেপার লাস্টে দিয়ে সলভ করলাম। আর রেফারেন্স বুক হিসেবে যেমন আমি পড়ছিলাম হচ্ছে নোটস অ্যান্ড নোটস, মানে বেসিক বই জি যেটা। জি এছাড়া রেফারেন্স বুক হিসেবে আপনারা অনেকগুলা বইয়ের নাম বললেন, অনেকগুলো ওয়েবসাইটের নাম বললেন, এতগুলো তো আসলে বেশ মানে আসলে পড়া সম্ভব না। আপনাদের হয়তোবা নলেজে যেগুলো ছিল সবগুলো আমাদের ভালোর জন্য বলেছেন। জি 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 স্পেসিফিক্যালি দ্য মোস্ট ইফেক্টিভ, যেটা ইজি,
ইজি টু গেট এরকম টাইপের কিছু বই যদি আপনারা বলতেন যে এটার জন্য এইটা পড়লে সবচেয়ে বেশি ভালো হবে, ওইটার জন্য ওইটা পড়লে সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে আমাদের জন্য আরেকটু স্পেসিফিক হতো যারা আমরা আসলে এরকম মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট। আচ্ছা, আপনি কি ভাইয়া এমআরসিপি পার্ট 1 পাস করেছেন নাকি পার্ট 2 পাস করেছেন পার্ট রিসেন্ট? ওয়ান পার্ট ওয়ান এমআরসিপি পার্ট 1, আচ্ছা আচ্ছা। এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমআরসিপি পার্ট 1 রিসেন্ট পাস করেছেন, এখন হচ্ছে পার্ট 2 এর প্রিপারেশন শুরু করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে যে আমি যদি সিম্পল লাইনে যদি বলি, আমার কাছে মানে কনসাইজ করে সহজে যদি আমি আপনাকে বলি, আমি দীপ্ত করিকে একটু বলতে বলবো, আমি আমারটা আগে বলে ফেলি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যদি নোটসটা পড়েন, নোটসটা পড়ার টার্গেট হবে, আমার যে সিস্টেমে আমি 20 থেকে 22টা কোয়েশ্চেন আসবে, আমি এখান থেকে 40টা বা 40টা মতো আমি টপিক সিলেক্ট করবো। 40টা পাবেন না, 20 থেকে 30টা। যেমন আমি যদি কথার কথা বলি যে রেসপিরেটরি, রেসপিরেটরি আপনি যখন প্রিপারেশন শুরু করবেন, আপনার ফার্স্ট টার্গেট থাকবে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে কোথা থেকে? নিউমোনিয়া থেকে। নিউমোনিয়া 1 নম্বরে থাকবে, আমি যখনই পড়বো নিউমোনিয়াটা আগে পড়বো। নাম্বার 2 হচ্ছে ব্রঙ্কিয়াল এসমা সিওপিডি। ব্রঙ্কিয়াল এসমা সিওপিডি হচ্ছে ডায়াগনোসিস, ব্রঙ্কিয়াল এসমা সিওপিডির ম্যানেজমেন্ট, এবং হচ্ছে ওখানে কখন এনআইভি দিব, কাদেরকে রেসপিরেটরি টাইপ, কাদেরকে হচ্ছে ভেন্টিলেশনে দিব, কাদেরকে হচ্ছে এনআইভি দিব, এবং এরকম পেশেন্টের কাদের হচ্ছে হোম ডোমিসাইলের অক্সিজেন দিতে হবে, এই জাতীয় কিছু কোয়েশ্চেন আসে। তাহলে ফার্স্ট আমার নিউমোনিয়া, নিউমোনিয়া আমি যখন পড়বো তখন আমি আমার টার্গেট থাকবে আমি হামার থেকে নিউমোনিয়াটা পুরোটা পড়ে ফেললাম। পড়ে ফেলার পরে যখন এই এক্স রে ফাইন্ডিং এ যখন কথাটা আসবে, ওই এক্সরেটা আমি গুগলে একটু সার্চ দিয়ে দেখে ফেললাম যে এই ইমেজটা আমার কাছে এমন হলো, এটা আমি হচ্ছে সেভ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমি নিউমোনিয়াটা পড়া শেষ। এরপরে সেকেন্ড আমি ব্রঙ্কিয়াল এসমা সিওপিডি পড়লাম। নাম্বার 4-এ আমি হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, যে স্মল সেল নন স্মল সেল, এটা দুটার ম্যানেজমেন্ট থেকে একটা কোয়েশ্চেন দেয়। তাহলে এটা আপনি পড়া শেষ হয়ে গেলে, এরপরে নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাসপারজিলোমা, এবিপিএ, ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, এখান থেকে একটা কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, এবিপি এর ম্যানেজমেন্ট আমাদের সময় আসছিল। ঠিক আছে, তাহলে এই টপিকটা আপনি পড়ে ফার্স্ট লাইন, বিশেষ করে ম্যানেজমেন্ট গুলো আপনি একটু চেষ্টা করবেন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এই ম্যানেজমেন্ট ক্যাটাগরিটা আপনি হচ্ছে একটু শর্টে গোছাই হচ্ছে আপনি যাতে নোট করে রাখলেন, হ্যাঁ, যে আপনি সেকেন্ড টাইম যখন পড়বেন, দেখা যাচ্ছে ফিজিওলজি বা রিলেটেড খুব বেশি না পড়ে আপনি ম্যানেজমেন্টটাকে হচ্ছে একটু রিভিশন করলেন, শুধু ম্যানেজমেন্ট অংশটা। এভাবে করে আপনি যদি প্রতিটা সিস্টেমে যদি আপনি হামারটা যদি একবার পড়েন, এরপরে আপনি প্রিপারেশন কোয়েশ্চেন সলভ শুরু করবেন পাস টেস্ট দিয়ে। এমআরসি পার্ট 2 এর জন্য মানে কাছাকাছি কোয়েশ্চেনের সাথে মিলে পাস টেস্ট। পাস টেস্টটা যদি একবার পড়া হয়ে যায়, আপনি পাস পেপার কোয়েশ্চেন সলভ করা শুরু করেন। এর পাশাপাশি আপনি পাস মেডিসিনটা একটু একটু করে পড়েন, কারণ এমআরসি পার্ট 2 এর জন্য পাস মেডিসিনটা হচ্ছে একটু কঠিন। পাস মেডিসিন আবার পার্ট 1 এরটা একটু সহজ। ঠিক আছে, তো লং কোয়েশ্চেন গুলো এমআরসি পাস মেডিসিন যদি অন্তত একবার শেষ করতে পারেন, আর পাস টেস্ট যদি 2বার এটলিস্ট হচ্ছে পড়া যায়, আর পাস পেপার যদি এটলিস্ট 10টা ডায়েটে যদি আপনি পড়ে ফেলতে পারেন, আর পাস পেপারের স্যাম্পল কোয়েশ্চেনটা সলভ করে ফেললে, মোটামুটি ওভারঅল আমার কাছে যেটা মনে হয় আপনার একটা পাস করার জন্য 600-700 স্কোরের কাছাকাছি ওই ধরনের আপনি একটা মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর প্রতিটা সিস্টেমে যদি আপনি কমন ইয়াগুলো যদি টার্গেট করেন, আর এই সাইটগুলো তো সব পড়তে হবে এমন না, মানে অথেন্টিক সোর্সের ব্যাপারে যেটা আমরা বললাম যে আসলে আহ, ওখানে গিয়ে আপনি মানে, যেমন একটা এক্সরেতে কনসলিডেশনের একটা এক্সরে আছে যে মিডল লুপ কলাপস বা মিডল লুপ কনসলিডেশন বললো, কিন্তু কোনো কোনো সাইট আছে কি যে এগুলো অথেন্টিক না হলে কিছু কিছু ভুলের সম্ভাবনা থাকে। ঠিক আছে, ভুলের সম্ভাবনা থাকে। ভাই এটা বুঝেছি, যেমন আপনারা রেডিওলজির জন্য রেডিওপিডিয়াটাকে সার্চ করলেন, তেমন ইসিজির জন্য স্পেসিফিক্যালি যদি একটা বইয়ের নাম লাইফ, বলতেন বা আচ্ছা, আহ, বইয়ের নাম, বই আচ্ছা, বা মানে লাইফ যেটা ইন দ্য, সোর্স। হ্যাঁ, এটা একটা অথেন্টিক সাইট হলে লাইফ ইন দ্য ফার্স্ট লাইন, এটা খুব সুন্দর। একটা যদি সোর্স অথেন্টিক বলে লাইফ ইন দ্য ফার্স্ট লাইন। ঠিক আচ্ছা, আছে, তেমন আপনি সিটি যা, স্ক্যান এমআরআই এর জন্য হ্যাঁ, রেডিওপিডিয়া। সিটি, হ্যাঁ, রেডিওপিডিয়া, এই রেডিওপিডিয়ার যেগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক। ঠিক আছে, আর রেডিওপিডিয়ার ইয়াগুলো যদি বুঝতে অসুবিধা হয় বা কনসেপশন আর টু, রেডিওলজি মাস্টার ক্লাস একটা ইউকের সাইট আছে, ওটাতে বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেয়। আর মানে ক্লিনিক্যাল গুলো রেডিওপিডিয়াতে ভালো। ঠিক আছে, আর এরপরে ডাটা, যে ডার্মাটোলজিক্যাল ইমেজিং জন্য যে ডার্মনেট বললাম, ডার্মেট, এই সাইটগুলোতে ইমেজিং গুলো বেশ ভালো, এই সাইটগুলোর ইমেজিং গুলো বেশ ভালো। ঠিক আছে, আর আর কি কোয়েশ্চেন ছিল ভাই আপনার? মেটেরিয়াল মোটামুটি এগুলোই। ঠিক আছে, আর সার্চ করার সময় আপনার হচ্ছে হ্যাঁ। বিভিন্ন সাইটগুলো যেটা অথেন্টিক ওখান থেকেই হচ্ছে আপনার ইনফরমেশনগুলো নিতে হবে, এটাই হচ্ছে কথা আর কি। যেগুলো অথেন্টিক ওখান থেকে আচ্ছা, ইনফরমেশনগুলো একটু নিতে হবে। তাহলে মানে ফার্স্ট হচ্ছে হামার থেকে আমরা একটা টপিক পড়বো বা একটা সিস্টেম পড়বো, এরপর হচ্ছে পাঁচ টেস্টটা সলভ করবো, সাথে সাথে হচ্ছে ওই টপিক পড়ার সময় ইয়েগুলো দেখে ফেলবো ইমেজিং গুলো অনলাইন। দেখে নিব, যে ইমেজিং গুলো আমার কাছে অথেন্টিক বা এমন হয়, এটা পাঁচ টেস্টের সাইটও হতে পারে, অথবা আপনি গুগল থেকে পেতে পারেন, এগুলো একটু ডাউনলোড করে রাখলেন। আর
পাঁচ টেস্ট একবার পড়া হয়ে গেলে আপনি পাঁচ পেপারগুলো পড়া শুরু করেন, সাথে পাঁচ মেডিসিন একটু একটু করে পড়া শুরু করেন। ঠিক আছে, পাঁচ পেপারের টপিকগুলো থেকে কমন থাকে, মানে ওরা যে টপিক টাচ করে পাঁচ পেপারে, পাঁচ পেপারের কোশ্চেনগুলো আমরা দেখছি রিলেটিভলি ইজিয়ার, হয়তো ওরা শুনে শুনে ওই সাইডগুলো ওরা বানায়, মানে অ্যাকচুয়াল রিয়েল কোয়েশ্চেন না, কাছাকাছি কোয়েশ্চেন, কিন্তু ওই টপিকগুলো কমন থাকে পরীক্ষার হলে। এটা আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন করে অ্যানালাইসিস করে মোটামুটি যতটুকু বুঝলাম। ঠিক আছে। আর সাথে আপনি কি করবেন, পরবর্তীতে একটু একটু পাঁচ মেডিসিন পড়ার চেষ্টা করুন। পাঁচ মিনিটের কোশ্চেনগুলো একটু কঠিন। আর পরীক্ষার এক মাস আগে আপনি ওই এই যে সারওয়ারের বাইরে যেটা 2000 ইমেজের যেটা আছে না, এটা একবার দেখতে পারেন। হ্যাঁ, এটা একবার দেখতে পারেন, এখানে অনেকগুলো ইমেজিং আছে, ডিফিকাল্ট কিছু, এখান থেকে কিছু জিনিস কমন আসে, এটাও দেখছি আমি। ঠিক আছে, ওভারঅল এতটুকুই, এর বাইরে খুব বেশি না। দীপ্ত করি, তুমি কিছু অ্যাড করতে চাও যে জেনেসিস ওকে? হ্যাঁ, জেনেসিস যে ব্যাচটা শুরু করছে ভাইয়া, এখানে কি জি। কোনো ম্যাটেরিয়াল আপনারা প্রোভাইড করবেন, যে আপনারা যে ক্লাসগুলো নেবেন সেটার কোনো ম্যাটেরিয়াল প্রোভাইড করবেন বা আচ্ছা, কোনো কিছু ম্যাটেরিয়াল বলতে ভাইয়া আপনার তো গাইডলাইন লেকচার, টাইপের? হ্যাঁ লেকচার গুলো তো হচ্ছে ওখানে আপনার সেভ করা থাকবে। আপনি হচ্ছে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, মার্কস ডায়েটের জন্য মনে হয় এটা। তো এই পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত যতবার ইচ্ছে ওগুলো ওখান থেকে দেখতে পারবেন। আর যে যেগুলো হচ্ছে ইয়ে আছে ওখান থেকে সেভ করে আপনি ইয়ে করে নিতে পারেন। আর ওখানে হচ্ছে যে বিশেষ করে একটা কাছাকাছি ইমেজগুলো কিভাবে আলাদা করবেন, মানে বেসিক ধরে ধরে ক্লিনিক্যাল ইসিজি গুলো যেগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষা আসে এগুলাই ডিসকাস করা হয় মূলত। বুঝতে পারছেন তো? আপনি ওখান থেকে একটা লেকচার দুই তিনবার করে দেখলে দেখা যাচ্ছে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে টোটাল এক্সট্রা কিছু ইমেজিং বা পড়ার সময় যদি কোনো এক্সট্রা ইমেজিং পান, জাস্ট আপনি ওটা একটু গুগল করে দেখে নিলেন। কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো রিয়েল পরীক্ষা আসার মতো ইসিজি বা এক্স রে বা সিটি স্ক্যান, এগুলো আমরা এখানে ডিসকাস করে ফেলি বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে। হুম। জি ভাই, বুঝতে পারছি। জি জি জি, হ্যাঁ, তাহলে ওভাবে প্রিপারেশন শুরু করেন, এটা খুব বেশি ইয়া না, আপনি যখন পড়াশোনা করবেন দেখবেন যে ধীরে ধীরে কিন্তু ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। আচ্ছা দীপ্ত করি, তুমি কি কিছু বলবা ওর রেডিওলজি ইমেজিং এর এই কোয়েশ্চেনের ইয়াতে ফিডব্যাক? আচ্ছা, ওরা আপনি তো মোটামুটি সবই বলছে না, মানে যা করা উচিত। আমি আসলে নতুন কিছু বলতে চাইতেছি না। আমি আসলে শুধু এটাই বলবো, অনেকের পাঠ্যের প্রিপারেশন নিতে গেলে অনেক কারো কম লাগে, কারো বেশি লাগে। আসলে উনি পরীক্ষা দিতে চাইতেছে, ওনার আসলে বুঝতে হবে ওনার ঘাটতি কোন জায়গায় বা ওনার কতটুকু সময় লাগতে পারে। দেখা যায় যে অনেকের বেসিক ইসিজি বা বেসিক ইমেজিং বুঝতে সমস্যা, তার তো একটু সময় লাগবে। আর যার হলো যে বেসিক ইমেজিং, বেসিক এক্সরে বা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে ওগুলা নিয়ে ধারণা আছে, তার এত বেশি সময় লাগবে না। যেরকম উনি আমাদের পরামর্শ অনুযায়ী আজকে একটা টপিক পড়ার সময় গুগলে সার্চ দিয়ে দেখতে পারে বা নাম লিখে দেখতে পারে। উনি আসলে যতটা টাইম কনজিউমিং মনে করতেছে আসলে অতটা সময় লাগবে না। এটাই আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমারও তো এটাই মনে হয়। আপনি যখন হচ্ছে পড়া শুরু করবেন না, ধীরে ধীরে যখন কমন টপিকগুলো পড়া হয়ে যাবে, ওই ইমেজগুলো দেখে ফেলবেন, যখন পড়া আসলে খুব বেশি না, হ্যাঁ, এক্সাম ওরিয়েন্টেড করে গুছাই ওভাবে অল্প অল্প করে পড়ে নিলে দেখবেন যে খুব বেশি টাইম লাগবে না। হ্যাঁ, তো আপনার যদি বেসিক কনসেপশন যদি ভালো থাকে, ওই যে বেসিক পড়াটা যদি ভালো থাকে, তখন আর যত তাড়াতাড়ি আপনি ক্লিনিক্যাল গুলোতে ঢুকে যেতে পারবেন। কারণ পরীক্ষা তো ক্লিনিক্যাল গুলোই আসবে। ঠিক আছে, ক্লিনিক্যাল আপনি যত বেশি প্র্যাকটিস বা ওই রিলেটেড পড়ে ফেলতে পারবেন ইম্পর্টেন্ট গুলো, আপনার জন্য ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে। এতটুকুই, হ্যাঁ। তো আপনি অথেন্টিক সোর্স গুলা থেকে ইনফরমেশন গুলা নিবেন। আর চেষ্টা করবেন যে যখন যে টপিক পড়ছেন ওই রিলেটেড গুলো দেখে, যে পালমোনারি এম্বোলিজম থেকে একটা কোয়েশ্চেন থাকেই, পালমোনারি এম্বোলিজম যখন বললেন ওই রিলেটেড আপনি ইসিজিটা দেখে ফেলেন, পালমোনারি এম্বোলিজম সিটি স্ক্যান দেখে ফেলেন। ঠিক আছে, তাহলে ওই রিলেটেড ইমেজিং গুলো দেখে ফেললে হবে কি, আপনার কিন্তু পড়াটা আসলে রেডিওলজির জন্য যে আলাদা করে টাইম দিতে হবে, এই টাইমটা অনেক কমে আসবে। টপিক পড়ার সময় আপনার হয়ে যাবে। ঠিক আছে। এটাই। আর কোনো কি কোয়েরি আছে ভাই? আর কোনো কোয়েরি আছে? না ভাই, এটাই ছিল মোটামুটি। আপনাদের ডিসকাশনে মোটামুটি সবকিছুই কাভার হয়ে গেছে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রিপারেশন শুরু করেন। এরপরে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, আপনি আমাদের সাথে ইয়া করলে আমরা ইনশাল্লাহ হেল্প করতে পারবো আপনাকে। ওকে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। জেনেসিস আউটলায়ার প্রোগ্রামে আজকে লাইভে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর দীপ্ত কুরি, ডক্টর শাকিল আহমেদ এবং আমাদের গেস্ট অফ অনার ডক্টর রিয়াজুদ্দিন দানিশ স্যারকে ধন্যবাদ, এবং জেনেসিস আউটলায়ারকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা। যারা রিসেন্টলি এমআরসি পার্ট 1 পাস করেছে, তারা খুব দেরি না করে আপনারা খুব দ্রুত এমআরসি পার্ট 2 দিয়ে দিবেন, এই শুভকামনা জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।